শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা। বাংলাদেশ জুড়ে বিরাট জল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ব্যাপক লুটপাট, শেষ বছরে $9 বিলিয়ন ঋণ করেছে ইউনূস সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশজুড়ে উত্তেজনা, হাম নিয়ে দায় এড়াতে ডাহা মিথ্যাচার বিএনপির, কাঠগড়ায় ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আওয়ামী লীগ নেতার জামিনে রাজনৈতিক অঙ্গনে আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ক্যান্টনমেন্টে লিফলেট বিলি, চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে ওবায়দুল কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটি মাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে দলটির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক নেই। শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে। অনুমান করা হচ্ছে তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন সেখানে। দেশের বহু নেতা কোথাও না কোথাও আত্মগোপন করে রয়েছেন। হাসিনা চলতি মাসের গোড়ার দিকে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে তিনি তাদের মাঠে নামার নির্দেশ দেন। উদ্দেশ্যে স্থানীয় সরকার নির্বাচন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুত, অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের। কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে হাসিনাকে দেশে ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্যোগ নিয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে ইউনূস সরকার। তাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী। নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাঁধে গুরু দায়িত্ব। সেই সব দায়িত্বের মধ্যে রয়েছে দেশটিকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। বিভিন্ন দেশের কাছে আগের সরকার মোটা টাকা ঋণ করেছে। সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব এখন তারেক সরকারের। সেই সব দায়িত্বের পাশাপাশি গুরু দায়িত্ব হল হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, জাতীয় রাজনীতির অঙ্গন আওয়ামী লীগের জন্য খুলে দেওয়া। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে জাতিসংঘ আগামী এপ্রিল বা মে মাসের মধ্যে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফেরাতে সক্রিয় ভূমিকা নিতে চলেছে। যদিও সেই তথ্য ঠিক নয়, জাতিসংঘ থেকে এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকেরা জাতিসংঘের গত জুলাই-আগস্টের একটি রিপোর্টের কথা বলছেন। সেই রিপোর্টে বলা হয়েছে অপরাধের বিচার হতে হবে, তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা নয়। সেই সঙ্গে বলেছে তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী। আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের প্রসঙ্গ। বলা হচ্ছিল একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে ডিপ স্টেট। অভিযোগের নিশানায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যদিও ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেন। এই প্রসঙ্গে হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের কথা বলতে হয়। প্রথম দিকের সাক্ষাৎকারে তার মুখে ডিপ স্টেট শব্দটি শোনা যায়নি। পরবর্তীকালে তিনি সরাসরি আমেরিকাকে দায়ী করেন। জানিয়ে দেন আমেরিকা তাতে সেন্ট মার্টিন দ্বীপ তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে তিনি কোনোভাবেই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেবেন না। তার জন্য ক্ষমতা থেকে তাকে সরে যেতে হলে তিনি চলে যাবেন। হাসিনা ক্ষমতা থেকে সরে গিয়েছেন।
মুহাম্মদ ইউনুস তদারকি সরকার প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। এই পালাবদল ও ইউনুসের ক্ষমতায় আসীন হওয়ার পিছনেও যে আমেরিকার হাত ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও ট্রাম্প প্রশাসন সম্প্রতি দাবি করে যে তারা আর রেজিম চেঞ্জের পক্ষপাতী নন, কিন্তু মার্কিন মুলুক যে তাদের চরিত্র বদল করতে রাজি নয় তার একাধিক উদাহরণ রয়েছে। পাকিস্তানে ইমরান সরকারকে ক্ষমতা থেকে তারাই সরিয়ে দিয়েছিল। নেপালেও পালাবদলের পিছনে তাদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এমনকি ভারতেও তারা পালাবদল চেয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। এবার তো সরাসরি তদারকি সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের মুখে শোনা গেল ডিপ স্টেটের কথা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের শুরুর দিকেই ডিপ স্টেটের ভিতরের কিছু শক্তিশালী প্রতিষ্ঠান তাদের পক্ষ থেকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যাওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়। কি বলেছেন পূর্বতন তদারকি সরকারের এই উপদেষ্টা? তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল। বলা হয়েছিল, শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। তিনি জানান, প্রস্তাবের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এসব গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পাশাপাশি একটি রাজনৈতিক রোডম্যাপও তুলে ধরা হয়। ওই রোডম্যাপে বিএনপির শীর্ষ নেতাদের সাজা বহাল রেখে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার পরিকল্পনার কথা বলা হয়। আসিফ বলেন, আদালতের মাধ্যমে মামলার কার্যক্রম দীর্ঘায়িত করে বিএনপি নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল সাজানো হয়। তারেক রহমানের বিরুদ্ধে থাকা সাজা বহাল থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না। তার কথায় ডিপ স্টেট পুরো একটি কৌশল তৈরি করে দিয়েছিল। সেই কৌশল হল কিভাবে তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় থাকা যায়। তবে এনসিপি তাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তিনি আরও বলেন, এনসিপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছিল বলেই তারা স্বেচ্ছায় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন। দেশের অর্থনীতিতে বইছে অস্থিরতার হাওয়া। অন্তর্বর্তী সরকারের ব্যয় মেটাতে গিয়ে রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণের বোঝা চেপেছে জনগণের ঘাড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ড ইউনুসের নেতৃত্বাধীন সরকারের শেষ এক বছরে বিদেশ থেকে $9 বিলিয়ন বেশি ঋণ গ্রহণ করা হয়েছে। ফলে দেশের সামগ্রিক দায়দেনার চাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পরিশোধের ক্ষেত্রে তৈরি করছে চরম অনিশ্চয়তা ও বাড়তি সংকট। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২৫ সাল শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে $১১.৫১ বিলিয়ন, যা দেশীয় মুদ্রায় প্রায় ১৪ লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারি খাতের ঋণ $৯৩.৫ বিলিয়ন এবং বেসরকারি খাতের ঋণ $২০ বিলিয়ন ছাড়িয়েছে। গত এক বছরে নেওয়া $৯ বিলিয়ন ঋণের একটি বড় অংশই ব্যয় হয়েছে সরকার পরিচালনার দৈনন্দিন কাজে, যা কোনো দীর্ঘমেয়াদী সম্পদ তৈরিতে ভূমিকা রাখেনি বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহলে অভিযোগ উঠেছে, বর্তমান সরকার দেশে দুর্নীতি ও লুটপাটের এক চরম মহোৎসবে মেতে উঠেছে। লুটপাটের কারণে সৃষ্ট আর্থিক ঘাটতি মেটাতে সাবেক অন্তর্বর্তী সরকার এখন বেপরোয়াভাবে ব্যাংক ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। একদিকে উচ্চ পর্যায় থেকে রিজার্ভ ও ব্যাংকিং খাত স্বাভাবিক বলে প্রচারণা চালানো হচ্ছিল, অন্যদিকে পর্দার আড়ালে বিপুল অঙ্কের টাকা সরিয়ে নেওয়া হচ্ছিল। অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন, যে কাজের জন্য ঋণ নেওয়া হচ্ছে সেখান থেকে যদি বিদেশি কারেন্সিতে আয় নিশ্চিত করা না যায়, তবে এই ঋণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। কর ফাঁকি ও দুর্নীতি বন্ধে দৃশ্যমান উন্নতি ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে দেশি বিদেশি উৎস থেকে ইউনুসের অন্তর্বর্তী সরকার রেকর্ড ৩,২৮,২৪৯ কোটি টাকা ঋণ নিয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। বিগত সরকারের আমলের এই উল্লম্ফন সাধারণ জনগণের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, এই বিশাল ঋণের বোঝা ও আর্থিক লুটপাটের ক্ষত সামালানো পরবর্তী সরকারের জন্য এক চরম অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়াবে। দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এই সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বদলে
আওয়ামী লীগ সরকারকে দায়ী করছে বিএনপি। তবে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই দায় পুরোটাই ইউনূসের ওপর বর্তায়। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের গত ৮ বছর দেশে হামের টিকা দেওয়া হয়নি এমন মন্তব্যকে ডাহা মিথ্যেচার হিসেবে চিহ্নিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে সময়মতো টিকা সরবরাহে ব্যর্থতার জন্য ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিএনপি। সম্প্রতি আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়া হয়নি, অথচ সরকারি তথ্য এবং ইউনিসেফের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা DTP-3 এবং MCV-1 অর্থাৎ হামের প্রথম ডোজ টিকানে উচ্চ সফলতার জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন থেকে ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হয়েছিল। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের অনুসন্ধানে দেখা গেছে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী বিশাল আকারে হাম রুবেলা টিকাদান কর্মসূচি পালিত হয়েছিল। ইউনিসেফের তথ্যমতে সেই অভিযানে প্রায় ৩,৬০,০০,০০০ শিশুকে টিকা দেওয়া হয়। এমনকি জেলা এবং উপজেলা পর্যায়ের মাসিক সভার কার্যবিবরণীও প্রমাণ করে যে করোনাকালের মধ্যেও এই টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর এমন ভুল তথ্য প্রদানকে রাজনৈতিক দায় এড়ানোর কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন। তিনি জানান, চলতি বছরের শুরুতেই রোহিঙ্গা ক্যাম্পে হাম শনাক্ত হলেও সরকার সময়মতো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। অভিযোগ উঠেছে যে ২০২৪ সাল পর্যন্ত প্রচলিত প্রক্রিয়ায় টিকা সংগ্রহ করা হলেও বর্তমান সরকার হঠাৎ করে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়ায় জটিলতা তৈরি হয়। এই প্রাতিষ্ঠানিক রদবদল এবং টিকাদান সংশ্লিষ্ট কর্মীদের আন্দোলনের কারণে মাঠ পর্যায়ে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যার ফলে শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি চরম আকার ধারণ করেছে। ইউনিসেফের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি একসময় অনেক উন্নত হলেও এখনও প্রায় ৪ লাখ শিশু সব ডোজ টিকা পাচ্ছে না। এর মধ্যে ৭০,০০০ শিশু একটি টিকাও পায়নি। বিশেষ করে শহরের বস্তি এলাকা এবং দুর্গম অঞ্চলে টিকাদানের হার উদ্বেগজনকভাবে কম। এক আওয়ামী লীগ নেতার জামিনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক আদালতের সিদ্ধান্তের পর বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক গুরুত্ব পেয়েছে এবং বিভিন্ন দল ও বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্দিষ্ট একটি মামলায় শুনানি শেষে ওই আওয়ামী লীগ নেতাকে জামিন প্রদান করা হয়েছে। আদালত তার স্বাস্থ্যগত অবস্থা, মামলার অগ্রগতি এবং আইনি দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত দিয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি আদালত মামলার পরবর্তী শুনানির জন্য নির্দিষ্ট তারিখও নির্ধারণ করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, এটি ন্যায় বিচারের প্রতিফলন এবং রাজনৈতিকভাবে প্রভাবিত মামলার বিরুদ্ধে একটি ইতিবাচক দৃষ্টান্ত। এক কেন্দ্রীয় নেতা বলেন, আমরা শুরু থেকেই বলছিলাম আমাদের নেতার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। আদালতের এই সিদ্ধান্তে তা আরও স্পষ্ট হয়েছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই জামিনের সমালোচনা করেছে। তাদের মতে আইনের প্রয়োগে সমতা থাকা জরুরি এবং কোনো বিশেষ ব্যক্তি বা দলের ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হলে তা বিচার ব্যবস্থার ওপর জন আস্থা ক্ষুণ্ণ করতে পারে। এক বিরোধী নেতা বলেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমরা আশা করি বিচারিক প্রক্রিয়া নিরপেক্ষভাবেই চলবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জামিন পাওয়া বা না পাওয়া দুটোই রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলে। তারা মনে করেন, বিচারিক সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া নতুন কিছু নয়, তবে এতে যেন বিচার ব্যবস্থার স্বাধীনতা প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। আইন বিশেষজ্ঞদের মতে জামিন দেওয়া বা না দেওয়া সম্পূর্ণভাবে আদালতের বিবেচনার বিষয়, যা মামলার প্রমাণ, পরিস্থিতি এবং আইনি যুক্তির ওপর নির্ভর করে। তাই এটিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার আগে আইনি দিকগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।
সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ পুরো মামলার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে আওয়ামী লীগ নেতার জামিনকে কেন্দ্র করে যে আলোচনা তৈরি হয়েছে তা দেশের রাজনৈতিক ও আইনগত অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। পরবর্তী শুনানি এবং মামলার অগ্রগতি পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটিই এখন সবার নজরে। ইউনূস বিদায় নিয়েছেন, তবে তিনি সর্বত্র তার পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, তখন তিনি একের পর এক কৌশল নিতে শুরু করেন। সেই কৌশলের উদ্দেশ্য ছিল সরকারে যারাই আসুক না কেন তারা যেন স্বস্তিতে দেশ চালাতে না পারে। এটা করার সবথেকে সহজ উপায় হল সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করা। এটা হলে সেনাপ্রধান তালগোল পাকিয়ে ফেলবেন। বাহিনীর মধ্যেই তাকে চরম ক্ষোভের মুখে পড়তে হবে। ইউনূসের আমলে সেনাপ্রধান একাধিকবার সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দিয়েছেন। সেই সব বিবৃতি শুনে অনেকের মনে হয়েছে তিনি আসলে বাহিনীর প্রধান নন, তদারকি সরকারের মুখপাত্র। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সেনাবাহিনীর যে প্রভাব থাকে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারা সরকারে আসীন হবে, কতদিন তারা ক্ষমতায় থাকবে, সেটা বাহিনীর মর্জির ওপর নির্ভর করছে। সে কারণে বাংলাদেশে অতীতে একাধিকবার সেনাবাহিনী ক্ষমতা দখল করে। তবে বাহিনীর মধ্যে কোনো সরকারই মেরুকরণের রাজনীতি করেনি, যেটা করেছে ইউনূস সরকার। এই প্রসঙ্গে আরও একটি বিষয় বলা দরকার। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বেশ শক্তিশালী প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনী ইউনূসের আমলে কি করে হাতের পুতুল হয়ে গেল সেটা বুঝে উঠতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা। ইউনূসের সময়ে বাহিনীতে চরম অসন্তোষ তৈরি হয়েছিল। মূল কারণ ছিল ২৪ জন সেনাকর্তা, যাদের মধ্যে বেশ কয়েকজন কর্মরত, এদের সকলের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করে অন্যায়ভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে। এই নিয়ে বাহিনীতে চরম অসন্তোষ তৈরি হয়। সবকিছুই হয়েছে ইউনূস ক্ষমতায় থাকাকালীন। বহু প্রাক্তন সেনা কর্মকর্তা এই বিচার প্রক্রিয়া মেনে নিতে পারেননি। তাদের যুক্তি ছিল, তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে এরা কোনো না কোনো অপরাধে জড়িত, তাহলে সেনা আইনে তাদের বিচার হওয়া দরকার। কোনো বেসামরিক আদালত অবসরপ্রাপ্ত বা কর্মরত সেনাকর্তার বিচার করতে পারে না। সেটা হলে কোনো দেশে সেনা আইন তৈরি হতো না, কোর্ট মার্শাল শব্দটির জন্ম হতো না। এদিকে আবার প্রাক্তন ২ সেনাকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২ প্রাক্তন সেনাকর্তা হলেন মাসুদ উদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার অনেকে আবার মেনে নিতে পারছেন না। এদিকে আবার ক্যান্টনমেন্টে লিফলেট বিলি করা হয়েছে বলে খবর। লিফলেটের প্রতিপাদ্য বিষয়ে সেনা সদস্যকে কোনোভাবেই বিচারের নামে হেনস্থা করা যাবে না। কারা এই লিফলেট বিলি করেছে সে ব্যাপারে কিছু জানা না গেলেও কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে এই লিফলেট বিলি করেছে বাহিনীতে যারা নানা ইস্যুতে ক্ষুব্ধ। বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকায় তারা রীতিমতো অসন্তুষ্ট। দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার অনুপস্থিতি নিয়ে দলীয় মহলসহ রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। অবশেষে জনসমক্ষে তার উপস্থিতি সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে। আজ রাজধানীতে এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি প্রকাশ্যে বক্তব্য রাখেন। এ সময় তাকে আগের তুলনায় কিছুটা শারীরিকভাবে দুর্বল মনে হলেও স্বাভাবিক ভঙ্গিতেই নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তার উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা গেছে। বক্তব্যে ওবায়দুল কাদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। তার অনুপস্থিতির সময় নিয়ে গণমাধ্যমে নানা গুঞ্জন থাকলেও এ বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, শারীরিক অসুস্থতার কারণে তিনি কিছুদিন জনসমক্ষে আসেননি এবং চিকিৎসকদের পরামর্শেই বিশ্রামে ছিলেন। আওয়ামী লীগের নেতারা তার ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, ওবায়দুল কাদেরের সক্রিয় উপস্থিতি দলীয় কার্যক্রমে গতি আনবে এবং মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে। এক কেন্দ্রীয় নেতা বলেন, তিনি দলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তার উপস্থিতি আমাদের জন্য বড় শক্তি। অন্যদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকেও বিষয়টি নিয়ে মন্তব্য এসেছে। তারা বলছেন, রাজনৈতিক অঙ্গনে সক্রিয়তা বাড়া গণতন্ত্রের জন্য ইতিবাচক হলেও কার্যকর ভূমিকা রাখাই মূল বিষয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ওবায়দুল কাদেরের প্রকাশ্যে আসা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। তারা বলছেন তার বক্তব্য ও কর্মকাণ্ড আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা গেছে। অনেকেই তার সুস্থতা কামনা করেছেন এবং সক্রিয় রাজনীতিতে তার অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর ওবায়দুল কাদেরের প্রকাশ্যে আসা রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য তৈরি করেছে। এখন তার পরবর্তী কার্যক্রম ও রাজনৈতিক অবস্থান কী হবে সেদিকেই নজর থাকবে সবার।